আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী ২৬শে এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৭৮ বিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি বা BPM-6 অনুযায়ী প্রকৃত রিজার্ভ বেড়ে উন্নীত হয়েছে প্রায় ২১.৪২ বিলিয়ন ডলার। এদিকে চলতি মাসের প্রথম ২৬ দিনেই দেশে রেমিটেন্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ ডলার, আর প্রতিদিন আসছে ৮ কোটি ৭৩ লাখ ডলারের বেশি বা ১,০৬৬ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে পুরো এপ্রিল মাসে রেমিটেন্স ৩.৫ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৫৬৩.৫৭ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এসব জমির দলিল মূল্য ১,০০১,৭৬,৮০,০০০ টাকা। আবেদনে বলা হয়েছে, এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধি বহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। এখন তাদের সম্পদসমূহ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই এসব সম্পদ ক্রোক আদেশ হওয়া আবশ্যক। লোডশেডিং হচ্ছে এবং হবে, তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং সমন্বয়ের নির্দেশনা দেয়া হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গ্রিড বিপর্যয় ও দক্ষিণাঞ্চলে ব্ল্যাকআউট নিয়ে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। তথ্য দেন, বর্তমানে ১৬,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমে চাহিদা বাড়তে পারে ১৮,০০০ মেগাওয়াট পর্যন্ত। বিপিডিবির তো আর্থিকভাবে লোকসানি প্রতিষ্ঠান, তো এই জন্য আমরা এখনও কি বলে যে এই তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো। ভর্তুকি যেন না বাড়ে সে কারণে কিছু লোডশেডিং দেওয়ার সুপারিশ তুলে ধরেন উপদেষ্টা। প্রথম যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে ওই যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে, এবং এটা আমি আজকের থেকে পার্সোনালি মনিটর করব। দক্ষিণাঞ্চলে গ্রিড বিপর্যয়ের কারণ তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। কমিটিটা করছি, এটা কিন্তু বিদ্যুতের কাউকে প্রদান করি নাই। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়া যেতে না পারা ১৭,৭৭৭ জনের টাকা ফেরত দেয়া দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা ২৭শে আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রোববার সকালে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ২০,০০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় হাইকোর্টে রিপোর্ট দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে ১৭,৭৭৭ জন কর্মীর মালয়েশিয়া না যেতে পারার জন্য রিক্রুটিং এজেন্সি দায়বদ্ধ বলে উল্লেখ করা হয়। গত বছর দেশের ইতিহাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের এই আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। পরে এই বিষয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানজির আহমেদ। যেই সকল বিষয়গুলা নিয়ে যে তাদেরকে পাঠানো, অর্থাৎ সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায়, অর্থাৎ এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা, অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা, এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী ২৭শে আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৪টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত বছরের জন্য 12% ক্যাশ, অগ্রণী ইন্স্যুরেন্স 6% ক্যাশ ও 6% স্টক ও প্রাইম ইন্স্যুরেন্স 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। অন্যদিকে 31শে ডিসেম্বর 2020 সালের জন্য প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 2.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে 2021, 22 এবং 23 সালের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 109 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 35,815 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 18 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 21,998 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 3,812 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,293 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 1 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 714 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 79,936 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,161 পয়েন্টে। দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয়। এই অর্থের সংস্থান করতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে। আগামী 4 মে 3 ক্যাটাগরির ট্রেজারি বিলে নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদে 4,000 কোটি টাকা, 182 দিন মেয়াদে 2,000 কোটি টাকা এবং 364 দিন মেয়াদী বিলের আকার 1,500 কোটি টাকা। এবার ট্রেজারি বন্ডের খবর। কাল 29শে এপ্রিল ট্রেজারি বন্ডে নিলাম হবে। এর মধ্যে একটি বন্ডের আকার 1,000 কোটি, এ বন্ডের মেয়াদকাল 15 বছর। অপর বন্ডের আকারও 1,000 কোটি টাকা, এটির মেয়াদ 20 বছর। প্রতি মাসে এই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB-র সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।